নমস্কার, সুনন্দিনীর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজকে যিনি আমার সাথে আলাপচারিতায় আছেন তাকে অনেকেই চেনেন এক বিশেষ পরিচয়। হ্যাঁ, তিনি একজন বিশিষ্ট মানুষের সহধর্মী, তবে তার নিজস্ব পরিচয়ের গণ্ডিও কিন্তু কিছু কম নয়। একা হাতে সংসার সামলানোর পাশাপাশি লেখালেখির জগতেও তিনি যথেষ্ট সনাত। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই হবে, তিনি দু হাতে আগলে রাখেন সব। আমি বলছিলাম বিশিষ্ট কবি কাবেরী গোস্বামী। হ্যাঁ, কবি কাবেরী গোস্বামী, যার অন্য পরিচয় থাকলেও তিনি নিজের পরিচয়ে যথেষ্ট ছাপ রেখেছেন আমাদের। আজকের সুন্দর আলাপচারিতায় উঠে আসবে তার জীবনের নানা অজানা তথ্য এবং সঙ্গে। এখন তো তোমার কি বলবো, সময় যা রয়েছে তার মধ্যে কি করে নিজের প্রতিদিনটাকে ভাগ করো, মানে কি করো সারাদিন, কি করে কাটে? সারাদিন কাটে বলতে আমার প্রচুর গাছ আছে, আর আরেকটা নেশা আছে বই পড়া। 4টে বেড়াল আছে, আর আরেকজন আছে 1.5 বছর বয়স কুমোরানি, তিনি আমার। এখন এদের সবাইকে নিয়েই আমার কেটে যায়। আর তারপরে আমি তো রান্না করতে ভালোবাসি, আর বাড়িতে তো 24 ঘন্টা লোক। রান্নার কথাটা যখন উঠলো, এটা কি তোমার বরাবর শখ নাকি হঠাৎ করে এই শখটা পেয়েছো তুমি? না, আমি বিয়ের আগে কোনোদিন এক কাপ চা করেও খাইনি, কিন্তু বিয়ের পরে, অনেক পরে, বিশেষ করে বুকুন হওয়ার পরে, বুকুন ভীষণ একটু বড় হওয়ার পরে ওর টিফিন, ওর খাবার প্রচন্ড চুজি আর কি। ওর জন্যই আমি অনেক কিছু আস্তে 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 করতে শিখেছি। বুঝতে পেরেছি। তো তোমার এই যে ধরো খাবার করছো, তার সাথে সাথে লেখালেখি করছো, তোমার কিছুদিন আগেই নতুন একটা কবিতার বই বেরিয়েছে। হ্যাঁ, কদিন বইমেলায় বেরিয়েছে আমার, হলো গুঁড়ো মশলা। আচ্ছা, এই যে গুঁড়ো মশলা নামটা তুমি চুজ করেছো, সেটাও তো খাবার সংক্রান্ত ব্যাপার থেকে, তাহলে কি সেটা কি এর মধ্যে এই যে গুঁড়ো মশলার যে বিষয়বস্তু, এটাতে তুমি কি নির্ভর বিষয়বস্তু? কাজ করতে করতে, রান্না করতে করতে, বা রান্না, মানে আমি একটা কথা বলছি, আমার কাছে বইটা নেই। আমার যেমন একটা কবিতা আছে, আমি সত্যি সেটা লিখতে বসেছি, শেষে হঠাৎ আমার খেয়াল হলো আমি আলু পটলের তরকারি বসিয়েছিলাম, তরকারিটা পুড়ে যাচ্ছে, ওটাই আমি লিখে দিলাম। ওইটাই তুমি লিখেছো। তার মানে ধরো দৈনন্দিন জীবনে তুমি যেটা করো সেটাই তুমি ওখানে লিখেছো। আমার একটা যেমন কবিতা আছে, মানে কবিতা বলবো না, 2-3 লাইনের, যে কলম খুঁজছি পেলাম হাতের কাছে হামাল দিস্তে, এইরকম। তার মানে সংসারের মধ্যে থেকেই তার মধ্যে যতটা সময় পাও তার মধ্যে তুমি করছো। আচ্ছা, এবারে একটু তোমার কথা আসলে একটু পুরোনো দিকে আমরা যাব, কিন্তু তার আগে এখন যেটা জিজ্ঞেস করছি যে কবি কেমন আছেন? এখন মোটামুটি। আচ্ছা, লেখালেখি করছেন? মানে তো 2024-এর জানুয়ারি মাস থেকে লেখা ছাপানো বন্ধ করে দিল, কিন্তু লেখাটা নিজের লেখা নিজে লিখে যাচ্ছে, নিজে লিখছেন। আচ্ছা, তো ওনার সাথে এখন তোমার যে ধরো উনি এখন সময় বাড়িতে বোধহয় বেশি থাকছেন আগের তুলনায়, তো কেমন লাগে এখন কবিকে? মুখ দেখা দেখিনি, জয়ের ঘরে আমি আমার ঘরে, ওর ঘরে মুখ দেখা দেখে আমি আমার ঘরে। বরাবর কি এরকম ছিল নাকি আগে একটু অন্যরকম ছিল? কাজে গেলে ইয়ে হলে বেশি আর কি দেখাটা হতো, কিন্তু এখন যেহেতু নিজের লেখা নিয়ে থাকে, বাড়িতে যদি লোকজন না আসে তাহলে একদম নিজের ঘরে দরজা বন্ধ করে থাকে, নিজের ঘরেই থাকে। কবির সাথে তোমার আলাপটা কিভাবে হলো একটু যদি বলো। আমার আলাপটা হলো, আমি তো নিওয়ালিপুরের মেয়ে, কিন্তু আমার বিয়েটা হয়েছিল রানাঘাটে অদ্ভুত ভাবে। আমি কলেজ পাস করে এসএসসি পরীক্ষা দেবো বলে টাইপ শিখতে যাচ্ছি, আমার নিওয়ালিপুর থেকে ইয়েতে আসতে বাসের কার্ড করতে গেছিলাম। ট্রান্সপোর্টের যিনি ডিরেক্টর ছিলেন উনি আমার ঠিকানা নিয়ে নিয়েছিলেন। আচ্ছা, তারপরে একদিন খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি এসে হাজির। আমি বাড়ি ছিলাম না, মাকে বলেছিলাম আমার ভাগ্নের জন্য আমি চাই, আমার ভালো লেগেছে। তারপর ওই করে রানাঘাটে বিয়ে। তো বিয়েটা তো 8 বছরের মাথায় আমার ভেঙে যায় মানে আমি বেরিয়ে আসি, কিন্তু রানাঘাটে জয়ের বাড়ি। আচ্ছা, আর তখন শুনতাম যে একজন লেখে, একজন ইয়ে করে, আমার হাজবেন্ডের বন্ধু আমাদের বাড়িও আসতো, ওই বাড়িতেও আসতো, ওই করে তখন আলাপটা ছিল। মানে
কথা টথা হতো, কিন্তু বাড়ি ছেড়ে চলে আসার পর তখন জয়, আমি বাড়ি ছাড়ি 91 সালে, জয় 90 সালে আনন্দপুর শহরে। তা আমি একদিন কি মনে হয়েছে, আনন্দবাজার থেকে ঠিকানা নিয়ে দেশ পত্রিকায় জয় তখন চাকরি করে, ফোন করে বলেছি যে আপনি একটু দেখবেন না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, একটু যদি কিছু কাজ টাজ পাওয়া যায়। তখন জিজ্ঞেস করলো আপনি কোথায়, আপনি কেন বেরিয়ে গেছেন, আপনি এসব অনেক কিছু জিজ্ঞেস করলো। ওই জয়ের সঙ্গে আবার যোগাযোগ হতে শুরু করলো। তখন উনি কোথায় থাকতেন? রানাঘাটে। রানাঘাট থেকেই তখন যাতায়াত করতেন, মানে সেই সময় আনন্দবাজারে যাতায়াত করতেন। মানে একটা জিনিস আমি শুনেছি বা অনেকেই জানে, সেটা যে তোমার একটা লম্বা স্ট্রাগল ছিল সেই সময় মেয়েকে নিয়ে। মানে আমি 27 বছর, আমার মেয়ে 2.5 বছর, রাস্তায় বসে যাচ্ছি একদম মিন্টু পার্কের, এই যে বেলভিউ নার্সিংহোমের পরেই যে মিন্টু পার্কটা, ওর যে জলের পাশে যে সিঁড়ির ধাপগুলো, ওখানে নিয়ে বুঝতে পারতাম। কারণ আমার মা আমার ঠাঁই দেয়নি, যেহেতু আমার ছোটবেলা 8 বছর বয়সে বাবা মারা গেছেন। আমার মা বলেছিল, পুরোনো দিনের মানুষ, তাকেও আমি দোষ দিতে পারি না, কারণ আমার বাবার ছিলেন না, মা আমার মামার বাড়িতে থাকতেন, কিন্তু বাবার পেনশনেই মায়ের চলতো, মা পরাধীন ছিলেন না। আমার বোন তখন চাকরি পায়, চাকরিটাও হলো, আমার বাবা যেহেতু রেলের ইঞ্জিনিয়ার ছিলেন, বাবা 36 বছর বয়সে চলে যান, তারপরে আমার চাকরিটা হওয়ার সম্ভাবনা হয় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর। কিন্তু আমি দেখি, তখন আমার বিয়ে হয়ে গেছে, তখন আমি দেখি যে আমার বোন রয়েছে ছোট, আমি চাকরিটা না নিয়ে ওকে ও চাকরি করে, কিন্তু আমার এই বিপদের সময় আমি কিন্তু কাউকে পাশে পাইনি। মানে তুমি তখন মেয়েকে নিয়ে পুরো রাস্তায়, পুরো রাস্তায়। মানে এখনকার দিন হলে বোধহয় তুলে বিক্রি করে দিত। সত্যি তো তাই। আর তখন 27 বছর বয়স, মানে চেহারা টেরাও অন্যরকম, চুপ করে বসে থাকতাম। কিন্তু সেই সময় জয় আমায় খুব উপকার করতো। সারাদিন পরে জয় অফিস থেকে বেরিয়ে, ওইটুকু ছোট বাচ্চা তো, আটানার মুড়ি কিনতাম, সেই মুড়ি খাওয়াতাম। আর বুকুন এত, মানে মেয়ে তো 2.5 বছরে এত ম্যাচিওর হয়ে গেল, কোনোদিন আমাকে বলেনি যে মা আমার খিদে পেয়েছে, আমি কিন্তু শুধু ওই মুড়ি খাওয়াতাম। আর জয় ওই অফিস থেকে ফেরার সময় আমাদের খাবার কিনে দিয়ে যেত, দিয়ে রানাঘাট চলে যেত। আমরা ওই ভাবতাম যে আজকে কার বাড়ি গিয়ে থাকবো রাত্রি। এই করতে করতে জয় গিয়ে সুদেশনাদি, আমাদের সুদেশনা রায়, তখন সানন্দায় কাজ করতেন। আচ্ছা, সুদেশনাদিকে সব বলে। সুদেশনাদিকে সব বলার পর সুদেশনাদি একদিন আমাদের ডেকে পাঠায় আমাকে আর বুকুনকে। ওই সুদেশনাদি তার বাড়িতে আমাদের থাকতে দেয়, মানে পুরো মায়ের কাজটা সুদেশনাদি করে। ধরো, যার জন্য বুকুন সুদেশনাদিকে ছোট মা রাখে, মানে আমারও মায়ের কাজটা সুদেশনাদি করেছে। সুদেশনাদির জন্যই আমরা আজকে 3 জনে একসঙ্গে থাকতে পারি। এই যে তুমি সুদেশনা রায়ের কথা বলছো, ওনাকে আমরা জানি যে উনি একজন, এখনকার সময়ের একজন, কি বলবো, প্রতিষ্ঠাময়ী, শুধু পরিচালক বললে ভুল হবে, তিনি মেয়েদের নানান রকম সমস্যাতে পাশে দাঁড়ান। তার মানে তখনও উনি তোমার পাশে দাঁড়িয়ে, বুঝতেন না, জানেন না, শুধু জয়ের মুখে কথা শুনে বলেছিল আমার বাড়িতে আসতে বলবেন, উড স্ট্রিটের বাড়ি। আমি বুকুনকে নিয়ে যাই, ওই বুকুনকে প্রথম দেখি খুব ভালোবাসা। তখন সুদেশালী বাচ্চা বোধহয় 10-11 মাসের বুঝবোকা। সেই শুরু হলো তোমার একটা নতুন জার্নি। তারপরে ওখান থেকে আমাকে একজন একটা যোগাযোগ করে দেয় কাজের, সেটা হলো প্যানাসোনিকেরই একটা ডিপার্টমেন্ট, সিলভার কি জানো, দানের শেখে, বুকুন হাওড়া যেতে। হ্যাঁ, বুকুন সুদেশালীর কাছে থাকতো, সুদেশালী বাড়িতেই আমি থাকতে লাগলাম আলাদা একটা বিয়েতে। আর ফিরতাম অনেক রাত করে। তা প্রথম আমাকে বলেছিল 1,500 টাকা মায়না দেবে, কিন্তু যখন মায়নাটা দিই, কারণ আমি সব জায়গাতেই বলেছিলাম যে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, আমার বাচ্চা আছে, তো ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, বর সঙ্গে থাকে না, সেই সুযোগটা তো সকলেই নেয়, সারা জীবনই নেয়। 1,500 টাকা মায়না দেবে বলে আমাকে 500 টাকা মায়না দিয়েছিল। কি অবস্থা! তখন আমি কাজটা ছেড়ে দিই, তখন কাজটা ছেড়ে দেওয়া, সুদেশালীও বলেন তুমি কাজ ছেড়ে দাও। কাজটা ছেড়ে দেওয়ার পরে আনন্দবাজারে একটা বিজ্ঞাপন বেরোয় যে ক্যাপিটাল ইলেকট্রনিক্সে লোক নেবে। সেই ক্যাপিটাল ইলেকট্রনিক্সে আমি ইন্টারভিউ দিতে যাই। ওখানে আমার ওই
মানে উল্টোডাঙাতে ক্যাপিটাল। হ্যাঁ, আচ্ছা। তখন রাত মানে সন্ধ্যেবেলা ঘুটঘুটে অন্ধ, কিছু তো নেই তখন ওখানে, খাবার নেই, কিছু নেই। এটা কত সালের কথা বলছো? 92 সাল। 92 সাল। তখন তো অন্যরকম পরিস্থিতি, পুরো ফাঁকা। সারাদিন সকাল 9টায় ঢুকতাম, 9টা থেকে রাত্রি 8:30 অবধি দাঁড়িয়ে কাজ করতে হতো। সেলসের কাজ পুরোটা দাঁড়িয়ে। তো ততক্ষণে জয়ের সঙ্গে যেহেতু যোগাযোগ হয়েছে, গীতা বন্দ্যোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়, গীতাদির সঙ্গে আলাপ হয়। গীতাদি আমাকে একদিন একটা চিঠি লিখে দেয় যে তুমি এর সঙ্গে গিয়ে দেখা করো। সেই দেখা করলাম গিয়ে ল্যান্সডাউনে ইন্দ্রাণী সিনহা, ইন্দ্রাণীদির সংলাপ। আচ্ছা। ইন্দ্রাণীদির কাছে গিয়ে দেখা করার পর ইন্দ্রাণীদি আমাকে একটা বলে দেন যে বিপিন পাল রোডের WCC উমেন্স কোঅর্ডিনেটিং কাউন্সিল, ওখানে গিয়ে তুমি অলকাদি আছেন, অলকা মিত্র। হ্যাঁ, অলকা মিত্র। হ্যাঁ, অলকাদির কাছে যাই, সমস্ত ইন্টারভিউ আর সমস্ত কথা বলেন। ওই আমার ওখানে চাকরি শুরু। বুঝতে পেরেছি। আমি বিপিন পাল রোডে চাকরি করি, আর গীতাদি ক্রেশটা ছিল আগে যে মহারানীর চায়ের দোকানটা ছিল তার উল্টো দিকে। আচ্ছা। সুশিক্ষণ, ওইখানে বিপিনকে রেখে অফিস করতে যেতাম। শুরু হলো তোমার আরেকটা জীবন। মানে তার মানে তুমি বলছো যে সেই সময় জয় গোস্বামী কবি নন, তোমার কাছে হচ্ছে সাক্ষাৎ ভগবান। মানে উনি যদি ধরো সেইভাবে যোগাযোগগুলো না করিয়ে দিতেন তাহলে হয়তো। তো তোমার জীবনে জয় গোস্বামী আসার পেছনে কি এটা একটা কারণ ছিল নাকি? এটাই কারণ, আর কোনো কারণ নেই। আচ্ছা, মানে ভালোবাসাটা কি করে হলো? প্রেমে কি করে পড়লে? প্রেমে কি পড়েছি কিনা আজও জানি না, কিন্তু যেটা হলো যে সুভাষদা, জয় তখন খুব অসুস্থ হয়ে পড়লো, প্লুরিসি হলো জয়, রানাঘাট কলকাতা যাতায়াত করতে করতে। তো সুভাষদা বললেন যে আমার এক বন্ধুর বাড়ি আছে যোধপুর পার্কে, জয়কে ডাক্তাররা বলে দিলেন যে আর ডেলি প্যাসেঞ্জারই করতে পারবেন না, থাকার ব্যবস্থা করে। আর তখন সাংঘাতিক রোগা, ভীষণ চেহারাটা তখন। তখন সুভাষদা বললেন আমার এক বন্ধুর বাড়ি আছে যোধপুর পার্কে, আমি লিখে দিচ্ছি, দাও গিয়ে কথা বলো। ওই রতন মেশমশাইয়ের কাছে আমরা গেলাম, গিয়ে কথা বলার পর আমাদের বাড়ি ভাড়া দেন। আমরা তখন 92 সালে লিভ ইন করি, ভাবুন। কতদিন অবধি লিভিং করেছো? 94 সাল অবধি। মানে 2 বছর তোমরা বিয়ে না করে থেকেছো তখনকার সময় লিভিং। একটু যদি বলো মানে পরিপ্রেক্ষিতটা কেমন ছিল, সমাজ বা সমাজের আশেপাশে? সমাজ কিছু বুঝতে পারতাম না, কিন্তু আমার আত্মীয় স্বজনরা কেউ ইয়ে করতো না। কিন্তু জয়ের দিক থেকে যেমন সুনীল গাঙ্গুলি, কবি সুভাষ মুখোপাধ্যায়, এরা ভীষণ ভাবে অ্যাকসেপ্ট করেছিল, মানে সাপোর্ট করেছিল। সে সময় কি এনারা আসতেন তোমাদের ওখানে? সুভাষদা আসতেন। আচ্ছা। সুভাষদা, গীতাদি খাট, কৌটু, তখনকার সেই সংসার করছি বলে সব দিয়ে পাঠিয়ে, শোয়া জায়গা নেই। আর প্রথম সংসার শুরু করলাম 75 পয়সা দাম দিয়ে, 4টে কাপ, একটা তোষক আর 4টে বালিশ, কোনো বাসন নেই। এই ছেড়ে তুমি সংসার শুরু করলে। তার মানে তখন তোমরা দুজন থাকতে শুরু করলে একসাথে। বুকুন, এবার বুকুনের কি রিয়াকশন ছিল তখন? মানে জয় গোস্বামীর সাথে যখন তুমি থাকো? জয়ের সঙ্গে খুব মিশুকে ছিল, খুব মিশতে পারতা। জয় তো ভীষণ বাচ্চাদের সঙ্গে ভালো মিশতে পারে, জয়ের একদম বুকুনের মতোই হয়ে গেল। তারপরে 94 সালে আমার মনে আছে জুলাই মাসে একদিন বুকুন আমাকে বললো, মা তুমি জয়দাইকে বিয়ে করো। জয়দাই বলতো, সবাই জয়দা বলতো, ও জয়দাই। মা তুমি জয়দাইকে বিয়ে করো। বিয়ে করবো? বললো হ্যাঁ। ওই পারমিশন দিল বলে আমি তারপরে 94 সালে। তো তোমাদের বিয়েটা কোথায় হয়েছিল? বিয়েটা হয়েছিল 6 বালিগঞ্জ প্লেসে আমাদের এখন, তার উল্টো দিকেই সুবীর দত্তর মানে সুপ্রিয়াদির বাড়ি, ওই বাড়িতে হয়েছিল। আচ্ছা, মানে ঘরোয়া ভাবেই হয়েছিল। আচ্ছা, তো সেটা শুরু হলো আরেকটা জীবন। জয় সই করে রাত্রিবেলায়, তখন উপন্যাস লেখা চলছে, জুলাই মাস, 14ই জুলাই আমাদের বিয়ে হয়, সই করে রাত্রিবেলায় উপন্যাস লিখতে চলে গেল। তার মানে দেখো, মানে অদ্ভুত ভাবে নিয়তি কিন্তু তোমাদেরকে মিলিয়েছে। একদমই তাই। মানে তোমার সাথে ধরো তুমি নিউ আলিপুরে থাকো, রানাঘাটে তুমি বউ হয়ে গেছো তার পরবর্তীকালে। এইবার একটু কবির কথা বলো, যে কবির জীবনটা তখন, সে সময়টা তোমার মুখ থেকে শুনতে চাই, কেমন ছিল? তখন পারিবারিক জীবনটা, মা নেই, জয়ের মা মারা গেছে তখন 84 সালে।
প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে চলে, খাওয়াও জুটতো না, থেকেই অসুস্থ। তারপরে আনন্দবাজারে আনন্দ পুরস্কার পাওয়ার পর চাকরিটা হয় দেশ পত্রিকায়। ওই আস্তে আস্তে জয় একটু একটু করে মানে অর্থের দিক দিয়ে ওর একটু সাহায্য হতে লাগলো, মায়না ঠায়না পেতে লাগলো। কিন্তু যেটা হতো, ভীষণ অসুস্থ হয়ে পড়তো, 2 দিন অন্তরই জয়কে হাসপাতালে ভর্তি করতে হতো। কিছু না কিছু রোগ লেগেই থাকতো, এত আর খেতো না তো, মানে খাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ছিল বরাবর, সেটা এখনো। হ্যাঁ, তা তোমরা যখন মানে ধরো তুমি যখন ওনাকে বিয়ে করছো, সে সময় তো অনেক নতুন নতুন অল্প বয়সী কবিদের আবির্ভাব অলরেডি বাংলা সাহিত্যে হয়েছে এবং তোমাদের বাড়িতেও তাদের যাতায়াত। তুমি সেইটা একটু বলো, সে সময় কে বা কারা তোমাদেরকে খুব বেশি ঘিরে থেকেছে, যারা এখন তখন আমাদের যারা ভীষণ 90-এর দশকের কবি যারা ভীষণ আমাদের বাড়িতে আসতেন, আমরাও খুব ভালোবাসতাম, তারাও আমার মনে হতো ভালোবাসতেন। কিন্তু এখন যেমন তারা আমাদের চেনে না, সেটাই দুনিয়ার নিয়ম। কিন্তু তখন আমরা কাছে পেয়েছি, যেমন শিবাশিস মুখোপাধ্যায়, পিনাকি ঠাকুর তো নেই, পিনাকি আসতেন, শিবাশিস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন ভৌমিক, শ্যামব্রত জোয়ারদার, তারপরে জয়ন্ত ভৌমিক বলে একটি ছেলে আসতো, তারপরে আস্তে আস্তে রূপক চক্রবর্তী, তারপরে সন্দীপন চ্যাটার্জি, আরো অনেক কবি আসতেন। আস্তে আস্তে জয়ের কাছে কবিতা আসতে লাগলো, দেশ পত্রিকায় বেরোলো যশোধারা বাড়ি গিয়ে জয় সিঁড়ির উপর বসে যশোধারার কবিতা কারেকশন করে। যশোধারা তখন ওদের সিমলায় থাকেন, আইএস তো। আচ্ছা, তারপরে পৌলমী সেনগুপ্ত, শুভসাচী সরকার, কে না এসছে তখন, সেটাই মানে তখন তোমাদের বাড়িতে। এবং তুমি তখন তারপরে 97 সালে আমরা যখন সেন্ট্রাল পার্কে থাকতে লাগলাম, আমাদের বাড়িতে এলেন মন্দাক্রান্তা সেন। তখন মন্দাক্রান্তা সেনকে কেউ চেনে না। তারপরে আস্তে আস্তে পরের বছরই বোধহয় আনন্দ পুরস্কার পায়। তারপরে শ্রীজাত এসছে, শ্রীজাত এখন অনেক বড় কবি। আর তোমাদের বাড়িতে সে সময় মানে আমি যতদূর জেনেছি, সে সময় অনেককেই কবি মেন্টালি এবং পার্সোনালি অনেকটা জায়গা দিয়েছেন, যাদেরকে কবিদেরকে এখন বুঝতে পারি যে তখন কেন কবিরা এসছেন। জয় যেমন যেটা ভাবতো যে কবিরা বোধহয় জয়কে খুব ভালোবেসে এসছে, কিন্তু আমি তো একটা রাজনৈতিক বাড়ির মেয়ে, আমার বাবা কমিউনিস্ট পার্টি করতেন। সেই ইয়েতে আমি যদিও 7 বছর 8 বছর অব্দি বাবাকে পেয়েছি, কিন্তু ওই রাজনৈতিক দিকটা আমি খুব মানে দেখেছি। আমার মূল্যবোধ সমস্ত আমার বাবাই তৈরি করে দিয়ে গেছিলেন। বাবা আমাকে নিয়ে হরেকৃষ্ণ কুমারের কাছে নিয়ে যেতেন, বড় বড় মন্ত্রীদের যখন ইয়ে হতো বক্তৃতা দিতেন, আমাকে নিয়ে যেতেন। আচ্ছা, মা বলতেন যে এইটুকু বাচ্চাকে তুমি কেন নিয়ে যাও, কি বোঝে, বলে না ওর মনটা তৈরি হবে, শুনছে, ওইসব করতাম। তো যে কোনো কারণেই হোক, আমার যেটা মনে হয় যে জয়ের থেকে আমার এই বোধটা বোধহয় বেশি হতো। আমি বুঝতে পারতাম এরা ভালোবেসে আসে না, কারণ জয় তো তখন দেশ পত্রিকায় কবিতা লেখে, জয় ছিল একটা সিঁড়ি, সেই সিঁড়িটাকে তারা ইউজ করেছে। পরে যেমন আরো বড় সিঁড়ি পেলো, আরো বড় জায়গা পেয়ে গেল, তখন যা হয় মানে একটা শ্বশুরবাড়িতেও তো বড় যার মেজো যার মধ্যে শাশুড়িকে যে বেশি নিন্দে করবে, শাশুড়ির কাছে তার বেশি ঠাঁই হবে, এটাও সেখানে তাই হলো। জয় গোস্বামী নামে নিন্দে করলেই আমরা অনেকটা পেয়ে যাবো, সেটা হলো আর কি। কবি কি মানে কখনো তার যে এই যে ধরো ভেতরের যদি কোনো কষ্ট, এটা কি তুমি দেখেছো কখনো কবিকে তোমার সাথে? কষ্ট পেয়েছে, কষ্ট পায়ও, কিন্তু যেটা জয় করেছে, গোসাই বাগান বলে 3টে খণ্ড আছে, কোনো দিন কোনো কবি সম্বন্ধে খারাপ কথা লেখেনি। কত তরুণ কবি জয়ের থেকে কত ছোট, তাদেরকে খুঁজে খুঁজে জয় তো ভীষণ লিটল ম্যাগাজিন পড়ে। আমার যেমন প্রত্যেক মাসে প্রথম দিকে গিয়ে আমার সব তোমার ইয়ে থেকে কিনে নিয়ে আসতে হয়, কলেজ স্ট্রিট থেকে। তো তাদের নিয়ে প্রচুর লিখেছে, কিন্তু 1-2 কবি ছাড়া বেশিরভাগ অর্ধেক কবি মানে 100 জনের মধ্যে হয়তো 98 জন কবি কোনোদিন কোনো কিছু যে জয়দা আপনি আমাদের নিয়ে এই মানে এই স্বীকৃতিটা কখনো এরা দিতে। এবার একটু তোমার মানে মেয়ের কথা বলো, মেয়ে কত বড় হয়েছে, এখন কি করছে সে? আমার মেয়ের ছোটবেলাটা তো ওই কবি তৈরি হয়েছে বাড়িতে, মেয়েকে সেরকম ভাবে আমি কোনোদিন
8টা 8:30টার সময় যদি কোনোদিন বাড়ি থেকে আমি জল খাবার ঠিক মতো দিতে পারিনি, কারণ ততক্ষণ কোভিডটা ঢুকে গেছে। ওপরে মাসিমা, বর্মন মাসিমা এখনো আছেন, ওই বুকুনে খিদে পেলে বুঝতে পারতো না, খুব কাঁদতো। তখন মাসিমা শুনতে পেয়ে আমাকে ডেকে বলতেন নিশ্চয় খাবার হয়নি। বললাম না মাসিমা, মাসিমা তাড়াতাড়ি করে খাবার করে দিতেন, ওই বুকুন খেত। তো এইরকম ডামাডোলের মধ্যে বুকুনকে কোনো রকমে পড়াশোনা করে ফাঁকিবাজও ছিল খুব, কিন্তু মাথাটা ভালো ছিল। আর জয়ের স্পয়েল করা বাচ্চা, কিন্তু ওরকম করে পড়াশোনা করে করে তারপরে ও রানী বিড়লা কলেজে BFAD করে, মানে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে। করার পর আমাকে বলেছিল যে মা আমি কিন্তু ডিজাইনার ছাড়া চাকরি করবো না। সমস্ত জায়গায় ও সব সিভি জমা দিতে থাকে, দিতে দিতে ও এই বিশ্ববাংলায় কাজটা পায়, ডিজাইনার হিসেবেই পায়। খুশি এখন কাজে? হ্যাঁ খুশি, মানে ও যেটা চেয়েছিল সেটা করতে পেরেছে। কতটা শাসন করে তোমাদের দুজনকে? ও বাবা, ভয়ে তটস্থ। মানে মেয়ে এখন বড় হয়ে মায়ের জায়গাটা নিয়ে নিচ্ছে। আমাদের দুজনকে মা ভালো করে। আর একটা কথা হচ্ছে যে তোমার কিছুদিন আগে মানে শুনেছিলাম তোমার ওই গুঁড়ো মশলার ওই সময়টাতে যে তুমি রান্নার একটা ব্যাপার শুরু করছো। আমাকে সবাই, সুদেশনা বসু আছেন, সবাই আমাকে বলতে লাগলো তুমি এত ভালো রান্না নিয়ে শুরু করো। আমি বললাম এত বলছে যখন, ঠিক আছে। আমার আরেকজন আছেন উনি সন্ধ্যা ভট্টাচার্য, বলে ভাবলি কি তুমি করো করো করো। আমি শুরু করলাম, সুন্দর চলছিল, মানে 50 জনের অর্ডার পর্যন্ত পেয়েছি। আর কেউ কোনো খাবার খেয়ে আমি জানি না কেউ নিন্দে করেনি যে এটা খারাপ হয়েছে কি। তারপরে ওই যে জয়ের একটা ইন্টারভিউ হলো, হ্যাঁ ওই ইন্টারভিউটা আমরা দেখেছি। অভয়াকাণ্ডে কিন্তু জয় প্রথম দিনই টিভিতে বলেছে যে কোনো কারণেই হোক আমার তো মেসেঞ্জারে গালাগাল দিয়ে ভূত ভাগিয়েছে তোমাকে। হ্যাঁ, তারপরে দেখলাম যে আস্তে আস্তে আমার এই নেওয়াটা বন্ধ হয়ে গেল। ও মা, বাঙালি তো বাঙালির কিছু সত্যি তাই। এবং উনি কিন্তু বারবার করে ইন্টারভিউটাতে, মানে আমিও ইন্টারভিউটা পড়েছিলাম, ভেবেছিলাম তোমাকে ওই রকম কথা তো উনি বলতেই পারেন। তো তোমরা সেটাকে নিয়ে পরে আর কিছু ইয়ে করনি? বুকুন করেছিল বলে তারপরে ওটা বন্ধ হলো। আমরা পরে জেনেছি যে এর মধ্যে অনেক অনেক বড় মাথা ছিল। বুঝতে পেরেছি, মানে হ্যারাস করার জন্যই এটা করেছে। মানে আমি সেটার জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম, কারণ আমিও শুনেছিলাম তোমাকে ইনফ্যাক্ট যে তুমি এটা শুরু করেছো এবং তুমি রান্না করতে ভালোবাসো। হ্যাঁ, ওটার নামও তুমি গুঁড়ো মশলা দিয়েছিলে ইনফ্যাক্ট। আরেকটা ব্যাপার বলো, এই যে তুমি বলছো এত রাজনীতি, কবিকেও একটা সময় আমরা রাজনীতির একটা দিকে পেয়েছি, সে সময় তিনি নন্দীগ্রাম আন্দোলন হোক, সে সময় তার মতবাদ। এখন বর্তমান পরিস্থিতিতে ওনার কি মত, মানে উনি কি বলছেন এখনকার পরিস্থিতি? আমার এখন সত্যি কথা বলতে রাজনীতি নিয়ে জয়ের সঙ্গে আমার কোনো কথা হয় না, কিন্তু জয় প্রচন্ড আমাদের এখন যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী জয়কে খুবই দেখেন। কারণ 2019 সালে যখন সংবাদ প্রতিদিনের সেও 3-4 জনের প্ররোচনায় যখন জয়ের রিনিউটার হলো না, কাজটা চলে গেল, জয়টা একটা মাসে মোটা টাকা লাগে ওষুধের জন্য ট্রিটমেন্ট। তখন আমাদের বন্ধু, পারিবারিক বন্ধু অভিক মজুমদার আসেন, আমরা সব আলোচনা করছি, বুকুন অফিস থেকে দৌড়ে চলে এলো, কি হবে মা কি হবে। তখন কিন্তু উনি আমাদের ফোন করেন, আমরা ওনাকে কিছু জানাই। আচ্ছা, এই যে জয়কে লোকে চটি চাটা জুতো চাটা বলে, সে বলুক আমার কোনো কিছু যায়, কারণ বুদ্ধদেবের সঙ্গে ঘুরলে সেটা কোনো দোষের নয়, এটাতেই দোষ। তা বুদ্ধদেবও জয়কে প্রচন্ড ভালোবাসতেন, কিন্তু উনি না একদিন রাত্রিবেলা ফোন করেন, করে জয়কে বললেন যে জয়দা আমি শুনলাম আপনার এরকম হয়েছে। জয় বলছে যে হ্যাঁ, বলছে বৌদিকে দিন। আমাকে ফোনে ধরলেন, ধরে বললেন যে বৌদি কি ব্যাপার, তোমার জয়দা ওখানে কত খেতেন, আর জয়দা তো একটা বড় ওষুধে খরচ আছে। আমি বলছি হ্যাঁ আছে। বলছি ঠিক আছে, করে চিন্তা করো না। উনি ট্রাইবাল, মানে একটা আছে, ওনার সংস্থা আছে, সেখানকার আদিবাসী বইয়ের উপরে সম্পাদনা করার জন্য জয়কে দায়িত্বটা দিলেন। বাহ। ওইখান থেকে পয়সাটা আসে বলে কিন্তু জয়ের ওষুধও চলে, আমাদের খাবারও চলে। কারণ জয় যেহেতু কোনোদিনই আনন্দবাজারে থাকাকালীন 7-8 দিনের বেশি কাজ করতে পারেনি, সেজন্য কোনোদিন আমরা পুরো মায়না হাতে পাইনি, ছুটিতে কেটে যেত। তারপরে তো দুম করে আনন্দবাজার ছেড়ে দিল, সেটা তো আমাদের আনন্দবাজার ছাড়লেন কবে উনি? ও 2007-এ। আচ্ছা, নন্দীগ্রামে। আর
তারপরে যে প্রতিদিনে ঢুকলো, ঋতু নিয়ে গেল, ঋতুপর্ণ হ্যাঁ, তখন তো প্রতিদিনে ওটা যে খুব ঢুকলো, প্রতিদিনে ঢোকার পর ও ভালো একটা মায়না পেত, কিন্তু ওখানে কোনো কথা বলেনি যে কোনোদিন যদি আমি ছেড়ে দিই বা আমি চলে যাই আমাকে একটা কিছু দিও। তার জন্য ওর কোনো পয়সা কোনোদিন হলো না। সুভাষ যাওয়ার মতো অবস্থা হলো জয়, কবি সুভাষ মুখোপাধ্যায়েরও কোনোদিন কিছু ছিল না, ভালো। তাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা সরকারি আবাসনে ভাড়া, আমরা থাকি এখন যেখানে আছো। আর আমাদের দিন চলে যায় কোনো রকম। তার মানে জয়কে ছুটি চাটা জুটি চাটা, তার মানে দেখো একটা সময় পরে এসে মানে উনি কিন্তু সাপোর্ট দিয়েছেন, এটা তো মানতেই হবে। মানে যাই হোক না কেন, অত বড় কোভিডের সময় আইসিইউতে ভর্তি সবই তো উনি ইয়ে করলেন। হ্যাঁ, ওনার তো সাংঘাতিক কোভিড হয়েছিল, বাড়াবাড়ি হয়েছিল, সবই তো উনি করেছেন। তুমি এখন মানে সাংস্কৃতিক ভাবে ধরো কবি তো সেইভাবে এখন বোধহয় সব যায়, তুমি কি যাতায়াত করো এখন, যাও অনুষ্ঠানে? খুব একটা চাই না। আচ্ছা, সেটা কি মানে নিজে এখন মানে উনি লেখালেখি সেইভাবে করছেন না বলে তাই জন্য, নাকি তোমার লেখাটা লিখে যায়, কিন্তু আমি অনেকদিন ধরেই খুব একটা এই জন্য যাই না, যে আমার আর ভালো লাগে না। কারণ আমি জগৎটা এমন দেখে নিয়েছি না, মানে খোলনলচেটা দেখে ফেলেছি, তো আমার খুব মানে খুব পছন্দের অনুষ্ঠান না হলে আমি যাই না। সিনেমা দেখো? হ্যাঁ, সিনেমা দেখি, কিন্তু জয়ের সঙ্গে থাকাটা আবার যেটা হয়, আমি প্রচুর নাটক দেখা হয়। আচ্ছা, মানে নাটক মঞ্চে দেখতে যাও? একদম, মানে সিনেমাটা জয় দেখতে যায় না, সিনেমা যাওয়ার সঙ্গী হলো আবার সুদেশনা বসু। সুদেশনা দত্তর কিছুদিন আগেই ছবিটা মুক্তি পেয়েছে, দেখতে গেছিলে নিশ্চয়ই? ইয়েতে হলো, ওটা তো সুদেশনা রায়। হ্যাঁ সেটা গেছি। হ্যাঁ, তো ওইটার জন্যই বললাম। আর তোমাকে বলছি, আর এমনি অবসরটা কি করে কাটাও? অবসর আমার নেই, সারাদিন ওদের পোষ্যদের নিয়ে রাত্রি 12:30 একটাই শুতে যাই। কি করো? খুব পুজো করতে ভালোবাসি। তোমার বাড়িতে ঠাকুর দেবতার তো খুব রয়েছে, আমি তো নিজেও দেখে এসেছিলাম। আমার 5 জন শালগ্রাম শিলা আছে, আচ্ছা ভবরানী আছে, গোপাল আছে, কি নেই? মানে তুমি সারাদিন এই সব কিছুর সাথে এটাকে, ওই যেমন সকালবেলা উঠেই যে 3 ঘন্টা ধরে পুজো করতে হবে, ওইটা আমার নেই। আমি অনেক সময় রাত 12টা থেকে পুজো যখন সময় পেয়ে পাচ্ছ। আমার পুজোটা নিয়ে আমি একটু নিরিবিলিতে পুজোটা করতে চাই, যখন তোমার সময় হয়। আচ্ছা, আমাকে একটু শোনাও, তোমার বইটা এনেছো, এই বইটা আমি পাঠকদেরকে বলছি, কুম্ভ। এটা আমার প্রথম বই, এটা প্রথম বই। আজকে আমাদের সামনে একদিনের মধ্যে কবিতাগুলো স্বয়ং কবি কাবেরী গোস্বামী আমাদের সামনে রয়েছেন, তাকেই আমরা বলবো যে এর থেকে কিছু কবিতা, একটা কবিতা আমাদের পড়ে শোনাতে। আচ্ছা, আমার একটা কথা বলে নিই যে আমার প্রথম বই প্রথম বার করেছিল বুকুন। আচ্ছা, বুকুন নাম বার করলে আমার কোনো বই, কবিতার বই হতো না আর কি। আচ্ছা, এই বইটা আমি লিখেছিলাম 2রা সেপ্টেম্বর রাত্রি 11টা থেকে 3রা সেপ্টেম্বর বিকেল 4টের মধ্যে, 2016-17 বা 15 হবে। আচ্ছা, আমার হ্যাঁ 2015 মনে হয়। যা বুক দুটোকে আর কত বেঁধে রাখবো, ছোট থেকে শুনে আসছি চেপে রাখো, ছোট করে রাখো, যেন কত অপরাধ এই বড় বুকের। আজ এই 50-এ ব্রেশিয়ার খুলে ওদের দুজনকে উড়িয়ে দিলাম সাদা হাঁস করে। হাত ও পায়ের আঙুল আর মাথার সাদা চুল বিদ্রোহ করে ওঠে, তোমার জরা শরীরে আমরা আর বিবর্ণ হয়ে থাকবো না। কি গো, কি করবে? শরীর জিজ্ঞাসা করে। হাত ও পা বলে, এখন আমরা চলে যাব আলিয়া ভাটের কাছে, সেখানে আমরা ঝলমল করব। আর তুমি সাদা চুল কেন? শরৎ এসেছে, কাশের বনে গিয়ে হাওয়ায় দুলব যেমন খুশি। ভরা বুক আর জনি আলোচনা করছে, আমরা আর এই প্রৌঢ়ার শরীরে থাকবো না। এ তো এখন আর কিছু দিতে পারবে না, আমাদের পুরুষ সঙ্গী দরকার। এ কথা শুনল শরীর। এদের দুজনকে নিয়ে বিকেলে গেল পার্কে, বলল যাও তোমরা পছন্দের মানুষ খুঁজে নাও। তুমি তো কুকথা ছাড়া কিছুই শুনতে পাও না বয়সের ভারে, তুমি কানে কালা, তোমার সঙ্গে আর থাকবো না ভাবছি। রাত দিন কানে কালা শুনতে ভালো লাগে নাকি? আমি এখন যুবতীর কাছে যাব, সে তোমার মুখে যাই শুনবে তাই তার কাছে
প্রেমগাথা আর প্রেমগাথা। এই যে তুমি যেটা লিখেছো মানে আমাদের এখনকার সময়ের ক্ষেত্রে এতটাই প্রাসঙ্গিক, তো এই সব লেখাগুলো যখন লেখো তখন কি মনে হয় না যে এটাও হচ্ছে আমাদের এই যে মেয়েদের সাথে এই যে এত অন্যায় চারিদিকে, মেয়ে শরীর, নারী শরীর, তাদের ওপর যে এই অত্যাচার অবিচার হচ্ছে তার বিরুদ্ধে একটা জেহাদ। তুমি কি বলো মেয়েরা এখন কি করে নিজেদের রক্ষা করবে এবং কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবে? এটাতে আমারও ভীষণ চিন্তা হয়। আমার যেটা মনে হয় যে ছোটবেলায় মেয়েদের নাচ না শিখিয়ে এখন ক্যারাটে, জুডো এগুলো শেখানো উচিত। ভীষণ ভয় লাগে রাত্রিবেলা মেয়ে যখন বাড়ি ফেরে একা একা। আমাদের কলকাতা শহরটা তো এরকম ছিল না, কিন্তু এখন তো হঠাৎ করে আতঙ্কটা হলো না আমাদের। খুব চিন্তা হয়। আমি জানি না কি করে ওদের রক্ষা করব। নিজেদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য মেয়েদেরকে লড়াই করতে হবে। কিছু করার। সামনের কিছু তোমার ইচ্ছে করে যেটা তুমি করতে পারোনি, এখন করতে চাও, যেটা তোমার হয়নি করা, সেরকম? হ্যাঁ, এরকম তো কত আছে। সেরকম একটু বলো। যেমন আমাদের এক পারিবারিক বন্ধু আছেন চৈতালি মুখার্জি, সায়েন্টিস্ট। ও রাজাবাজার সায়েন্স কলেজে পড়ায়। আমার মনে হলো আমি তো হতে পারি। আমি নিজে যেটা মনে মনে ফিল করি, আমি হতে পারিনি তো কি হয়েছে, আমার এই বন্ধুটা তো হলো, তার মানে আমিই হয়ে গেলাম। বাহ, আমার এইটা খুব মনে হয়। মানে এই যে উপলব্ধিটা, অন্যের ভালোতে খুশি হওয়া, এটাই তো মানুষ আজকাল হয় না। মানুষের ভালো লাগাটা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ। আমার ছোটবেলার বন্ধুরা সব ব্যাংকে কাজ করেছে বড় বড়। আমার একটা সময় মনে হয় যে আমার তো জীবনটার কোনো নিরাপত্তা নেই, কিন্তু ওদের তো আছে, তাহলেই হলো। বন্ধুদের সাথে দেখা করো? হ্যাঁ, আমাদের এখনো ছোটবেলা 53 বছরের বন্ধুত্ব সব। ওরে বাবা, আমরা একসঙ্গে দেখা করি, খাওয়া দাওয়া করি। আচ্ছা, বেড়াতে যাও? বেড়াতে গেছি। আচ্ছা, একবার দুবার। আচ্ছা, মানে যোগাযোগটা রয়েছে। আর কি বলি, তোমার সুস্থ শরীরটাই সবার আগে দরকার। সুস্থ শরীর থাকলে তবেই তুমি সামনের দিকে আরো কাজ করবে। তবে তোমাকে নিয়ে কবির বিখ্যাত সেই কবিতা, যেটার একটু প্রসঙ্গ না আনলে আলোচনাটাকে শেষ করা যাবে না, কাবেরীকে নিয়ে যেটা কবি লিখেছিলেন, এইটার একটু প্রেক্ষাপট আর একটু কবিতাটা 2 লাইন বলো আমাদের। আমাকে নিয়ে যেটা লোকে বলে যে পাগলি তোমার সঙ্গে, আমাকে নিয়ে লেখা, আমি তা মনে করি না। ওখানে অনেক পাগলিই আছে, কিন্তু আমাকে নিয়ে যে অনেকগুলো কবিতাই লিখেছে, যেমন স্নো সবুজ দিন, তোমার কাছে ঋণ। কিন্তু যেটা আমাকে নিয়ে ও লিখেছিল একদম পুরোটা মাথায় রেখে সে একটা পার্কে বসে শুনিয়েছিল, সেটা হলো সবচেয়ে উঁচু তারাটা। একটু বলো। ও বাবা, আমার মুখস্থ, আমার তো গোবরে মাথা, কিছু মনে থাকে। তাহলে সেই সব কবিতাগুলো এখন মানে বাড়িতে যদি পাঠ করে বা শোনা যায় কিরকম লাগে? জয় এখন পাঠ করে না, কিন্তু আমার মাঝে মাঝে মনে কর জয়ের পাঠ আমার খুব ভালো লাগে শুনতে। এত সুন্দর পাঠ করেন। কিছু অনুষ্ঠান করলেন তো রবীন্দ্রনাথের উপরে, প্রেসিডেন্সি কলেজে অনুষ্ঠান করলেন। আর আমাদের রাহুল মিত্র আছেন, রবীন্দ্রসঙ্গীত গান করেন। রাহুল মিত্রই একমাত্র ওকে নিয়ে গিয়ে রবীন্দ্রনাথের কবিতা মানে গানটাকে কবিতা হিসেবে পাঠ করার সুযোগ করে দিয়েছে। সেই পাঠটা জয় করে। তার মানে তোমার এখন বলতে পারো মানে কবির ঘরে থাকলেও নানান রকম লেখা নিয়ে ব্যস্ত, তুমি তোমার জগতে ব্যস্ত। মেয়ের সঙ্গে সময় কাটাও? হ্যাঁ, মেয়ের সঙ্গে সময়টা, মেয়ে যখন বাড়ি ফেলে রাত্রিবেলা ওইটুকু সময় কাটে। আচ্ছা, আর পোষ্যরা? বিশেষ করে এখন কুমুদিনী হয়েছে আমার বেশি। ভালো থাকো, তুমি সুস্থ থাকো, এটাই বলছি। আমাদের শ্রোতাদের জন্য আজকে আমরা যাকে তুলে ধরলাম তার কাছ থেকে আমরা অনেক গল্প শুনলাম, অনেক কিছু জানতে পারলাম। এটাই জানতে পারলাম যে জীবনের লড়াইতে থেমে যাওয়া জীবন নয়, এগিয়ে যেতে হবে, লড়াই করতে হবে, ভেঙে পড়লে হবে না। যেভাবে একটা জীবন চলেছে সেই কাহিনীটা আপনাদের সকলকে আশা করি উদ্বুদ্ধ করবে। নমস্কার।